সবাই ভালো আছেন এবং আমাকে শুনতে পাচ্ছেন। আজকে আমরা একটা সাডেন ক্লাস নিতেছি। এই সাডেন ক্লাসের টপিকের বিষয় হচ্ছে জ্বালানি সংকট মোকাবেলায় বাণিজ্যিক ব্যাংকগুলোর করণীয়। আমরা সবাই জানি যে বর্তমানে বাংলাদেশ একটা জ্বালানি সংকটের মধ্যে দিয়ে আছে এবং হচ্ছে অফিস গুলোতে কর্মঘন্টা 1 ঘন্টা করে কমিয়ে দেওয়া হয়েছে। পাম্প গুলোতে রেশনিং চলছে। ইভেন সরকার বিভিন্ন জায়গায় অনেক প্রজেক্টের পেচ্ছতা সাধন করছেন। অনেক জায়গাতে বিদেশের ভ্রমণ বন্ধ আছে। বিভিন্ন রকমের আসলে পদক্ষেপ সরকার নিয়েছেন। তো এখন মূল আলোচনার যে প্রেক্ষাপট আজকে সেটা হচ্ছে জ্বালানি সংকট মোকাবেলায় বাণিজ্যিক ব্যাংকগুলো আসলে কি করতে পারে। যেহেতু আমরা সবাই ব্যাংকের জন্য প্রস্তুতি নিচ্ছি, সামনে বাংলাদেশ ব্যাংক এডের পরীক্ষা এবং বাংলাদেশ ব্যাংকের সিনিয়র অফিসার 2024 সাল ভিত্তিক পরীক্ষা আছে সামনে। তো সেহেতু আমাদের হয়তো বা কোনো একটা পরীক্ষাতে আমরা এই ধরনের প্রশ্ন, এই ধরনের ফোকাস রাইটিং পেতে পারি। জ্বালানি সংকট মোকাবেলায় বাণিজ্যিক ব্যাংকগুলোর করণীয়। শুধুমাত্র তাই না, এই টপিকটার সাথে আমরা আরো কিছু সাবসিডিয়ারি তথ্য পেয়েছি। সেই তথ্যগুলো হচ্ছে ডিজিটাল ব্যাংকিং। আমরা পয়েন্টে গেলে বুঝতে পারবো প্রথমত যে জ্বালানি সংকট মোকাবেলায় বিশেষ করে ক্যাশলেস ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং, অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল মূলত, এবং একই সাথে হলো আমার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এই সবগুলাকে একসাথে আমি যদি সংযুক্ত করে ফেলতে পারি, তাহলে জ্বালানি সংকট মোকাবেলায় একটা বাণিজ্যিক ব্যাংকের বা প্রাইভেট ব্যাংকগুলোর আসলে কি ধরনের ভূমিকা থাকতে পারে, এরা আসলে কিভাবে অর্থনীতিতে ভালো অবদান রাখার সাথে সাথে একইভাবে জ্বালানি নিরাপত্তাকে কিভাবে নিশ্চিত করতে পারে, আমরা সবকিছু জানতে পারবো বেসিক্যালি। প্রথম পয়েন্ট হচ্ছে ডিজিটাল ব্যাংকিং। তো ডিজিটাল ব্যাংকিং সম্পর্কে আমরা জানি, ডিজিটাল ব্যাংকিং হচ্ছে যেই ব্যাংকিংটুকু আমরা জানি ম্যানুয়াল অথবা অফলাইনের যে ব্যাংকিং গুলো আমরা করে থাকি, ফিজিক্যাল প্রেজেন্সের মাধ্যমে যে ব্যাংকিং গুলো হয়ে থাকে, সেই ব্যাংকিং গুলোকে যখন আমরা ডিজিটাল মাধ্যমে করব মানে হচ্ছে বিভিন্ন ফাইন্যান্সিয়াল অ্যাপস এর মাধ্যমে করব। মোবাইল ব্যাংকিং অ্যাপস হতে পারে, ফাইন্যান্সিয়াল অ্যাপস হতে পারে, ইন্টারনেট ব্যাংকিং বা বিভিন্ন অ্যাপ ভিত্তিক যে সেবাগুলোর সাথে আমরা পরিচিত অনেকেই আছি। আমরা নেক্সাস পে এর কথা জানি, সিটি টাচের কথা জানি, তারপরে আমরা হচ্ছে সোনালী ব্যাংকের ই ওয়ালেটের কথা জানি। এই ধরনের অ্যাপস এর মাধ্যমে যখন আমরা ব্যাংকিং গুলো পরিচালিত করব, তখন কিন্তু আমাদের আর ফিজিক্যালি ব্যাংকে যে কাজ করতে হবে না। তো এক্ষেত্রে দেখা গেল যে একই সাথে ধরেন আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, সেখানে ট্রান্সপোর্টেশন কস্ট এবং আমার প্রেজেন্সের কারণে এই ব্যাংকের কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট সেখানে মানে এইগুলো মিনিমাইজ হয়ে যাবে। তারপরে ডিমান্ড ম্যানেজমেন্ট হচ্ছে ব্যাংকের নিজস্ব একটা কোর ব্যবস্থাপনা। সেটা হচ্ছে চাহিদা ব্যবস্থাপনার সাথে সাথে গ্রাহকদের আগমন এবং এক্সিটের সাথে কম্বিনেশন করে সময় ভিত্তিক ভাগ করা। যেমন গ্রাহকের চাহিদা যেখানে যখন বেশি থাকে, যেমন ধরেন সপ্তাহের প্রথম দিকে, মাসের প্রথম দিকে গ্রাহকদের মধ্যে টাকা উত্তোলন করার একটা প্রবণতা থাকে, তখন পেনশনের টাকা জমা হয়, বিভিন্ন মানুষের বেতনের টাকা জমা হয়। তো তখন যদি এক্ষেত্রে ডিমান্ড বুঝে ব্রাঞ্চগুলো খোলা বা অফ রাখা যায়, বিশেষ করে মাসের শেষের দিকে এতটা চাহিদা থাকে না শাখা ভিত্তিক ব্যাংকিং এর, সপ্তাহের মাঝখানে এত বেশি চাহিদা থাকে না শাখা ভিত্তিক ব্যাংকিং এর। বিশেষত সরকারের বিল পেমেন্টের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সরকারের বিল পেমেন্টের একটা বাধ্যবাধকতা থাকে, ট্যাক্স, চালান, ভ্যাট এসবের জমাদানের একটা বাধ্যবাধকতা থাকে। তো এরপরে দেখা যায় ভিড়টা কমতে থাকে। তো তখন এই সময়টা বুঝে যদি ডিমান্ড এবং সাপ্লাইয়ের ভিত্তিতে ম্যানেজমেন্টটা করা যায়, চাহিদা ব্যবস্থাপনার মাধ্যমে যদি গ্রাহকদের আগমনের ভিত্তিতে বা ব্রাঞ্চ খোলা রাখা বা বন্ধ রাখা বা সময় ব্যবস্থাপনাটুকু করা যায়, সেক্ষেত্রে জ্বালানি অনেকটুকু সাশ্রয় হবে। এবং অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল, পরের পয়েন্টটা, সেটা হচ্ছে বিকল্প যে চ্যানেলগুলো আছে, যে চ্যানেলগুলোর মধ্যে টাকা জমা দেওয়া যায়। বেসিক্যালি সবচেয়ে বেশি মানুষ যেটা ব্যাংকে আসে, তার মধ্যে বেশিরভাগই হচ্ছে টাকা জমা দেওয়া, টাকা উত্তোলন, টাকা ট্রান্সফার। এই 3টা কাজ সবচেয়ে বেশি হয়। অথচ দেখেন এই 3টা কাজই আমরা সিআরএম মেশিন দিয়ে করতে পারি। ক্যাশ রিসাইকেল মেশিন বলা হয় যাকে। এখন রাজবাংলা ব্যাংকের বুথ যারা ব্যবহার করেন, ইভেন দো রাজবাংলা ব্যাংকের বুথ, সিটি ব্যাংকের বুথ, ব্র্যাকের বুথ যারা ব্যবহার করেন, অনেকেই জানেন যে সিআরএম মেশিন এখানে আছে। এখানে একই সাথে টাকা জমা দেওয়া যায় এবং টাকা উত্তোলন করা যায় সেম মেশিনের সাথে। তো এবং পয়েন্ট অফ সেলেও যদি পয়েন্ট লেনদেন করা যায়, পজ মেশিন যেগুলো আছে, তো সেগুলোর মাধ্যমে যদি আমরা টাকা উত্তোলন করতে পারি। এখন অনেকেই জানেন যে ক্রেডিট কার্ডের টাকা এরকম পজ মেশিন দিয়ে উত্তোলন করা যায়। এজেন্ট ব্যাংকিং এর ব্যবস্থাপনা, মোবাইল ব্যাংকিং এর ব্যবস্থাপনা যদি আমরা বাড়াতে পারি, তো ডেফিনেটলি অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলের মাধ্যমে আমরা জ্বালানি সাশ্রয় করতে পারবো। যেমন ফিজিক্যালি ব্যাংকের প্রেজেন্স আসলে অনেক বেশি কমে যাবে।
তারপরে জ্বালানি ব্যবস্থাপনা, ব্যাংকের নিজস্ব কার্যক্রমের শক্তি এবং দক্ষতা বাড়াতে এবং অপ্রয়োজনীয় বিদ্যুৎ শক্তির ব্যবহার কমাতে। সেটা লাগতে পারে আমরা এলইডি লাইট ব্যবহার করতে পারি, স্মার্ট সেন্সর ব্যবহার করতে পারি। স্মার্ট সেন্সর হলো ধরেন একটা করিডোরের মধ্যে ধরেন 10টা লাইট আছে, যদি সেন্সর থাকে তাহলে দেখা যাবে যে যখন মানুষ ওই করিডোরের মধ্যে আছেন তখন লাইটটা জ্বলে উঠবে এবং যখন মানুষ করিডোর থেকে চলে যাবে তখন লাইটটা নিভে যাবে। আমরা এখানে সৌর বিদ্যুতের প্রচলন করতে পারি রিমোট এরিয়াগুলোতে, যেখানে বিদ্যুতের সংযোগ দেওয়া বা বিদ্যুতের সংযোগ রক্ষা করা সবসময় সহজতর হয়ে ওঠে না। সেক্ষেত্রে আমাদের সৌর বিদ্যুতের প্রচলন করা যেতে পারে এবং একই সাথে আধুনিক শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করা যেতে পারে। যেটা ম্যানুয়াল যে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা যেগুলো, সেগুলোতে অনেক বেশি বিদ্যুৎ খরচ হয়, তা যাতে অনেক কম বেশি বিদ্যুৎ করতে পারে। আমরা এখানে গাছ লাগাতে পারি, সেখানে অক্সিজেনের অনেক প্রসার থাকে এবং গাছ যেখানে থাকে সেখানে একটু আলো বাতাসের প্রয়োজন পড়ে। এই ধরনের অনেক কাজ ব্যাংক নিজস্ব ব্যবস্থাপনা করতে পারে। এবং এরপরে মানব সম্পদ ব্যবস্থাপনা, যেমন সব ধরনের কাজ আসলে অফিসে যে করার প্রয়োজন নেই। কিছু কিছু ব্যাক অফিস আছে যেগুলোর কাজ আমরা ঘরে বসে আইটি সাপোর্ট দিতে পারি। বিশ্লেষণধর্মী বা রিসার্চের কাজগুলো রিমোট ওয়ার্কের মাধ্যমে বা হোম অফিসের মাধ্যমে করা সম্ভব। ব্যাংকের মাধ্যমে এগুলো করা পসিবল, সে ব্যবস্থাগুলো করা যায়। যেগুলো শুধু মানে ফ্রন্ট ডেস্কের যে কাজগুলো, ফ্রন্ট ডেস্ক বেসড যেই লেবার গুলো আছে যেগুলো ব্যাংকে দেওয়া হয়ে থাকে, সেই কাজগুলো যদি শাখা ভিত্তিক পর্যায়ে হয় এবং বাকি যে সাপোর্টের কাজগুলো, অন্যান্য অনেক ব্যবস্থাপনা যেগুলো ঘরে বসে করা সম্ভব, সেই কাজগুলো করা যেতে পারে। তারপরে হচ্ছে গ্রাহক সচেতনতা। বাংলাদেশের এখনো নগদ লেনদেনের প্রবণতা অনেক বেশি, এই কারণে মানুষ আসলে অনলাইন ভিত্তিক লেনদেন, ডিজিটাল লেনদেন, অ্যাপ ভিত্তিক লেনদেন গুলো আসলে মানুষ করতে চায় না। তো যার ফলে যেমন ধরেন আপনি একটা এফডিআর ওপেন করবেন, আপনার এখন এফডিআর ওপেন করতে হলে আপনাকে ব্যাংকে যেতে হবে ফিজিক্যালি, অনেকে এটা মনে করে। কিন্তু আমরা জানি না যে অনেকে যে অ্যাপস এর মাধ্যমে এফডিআর ওপেন করা সম্ভব, ডিপিএস ওপেন করা সম্ভব। তো এবং অ্যাপের সম্ভব হলে অনেকে জানলেও দেখা যায় যে অনেক মানুষ অ্যাপের উপরে এতটা নির্ভরতা রাখেন না। কেন? কারণ অ্যাপের মধ্যে কোনো পেপারস নাই, অ্যাপের মধ্যে কোনো পেপারস দেওয়া হয় না। কোনো আপনি যে একটা এফডিআর ওপেন করেছেন, অ্যাপসের শুধু আপনার অ্যাপসই শো করবে, এটা কোনো পেপারস আপনার কাছে থাকবে না, কোনো ডকুমেন্ট আপনার কাছে থাকবে না। কোনো কারণে যদি এটাতে কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনি যাবেন কোথায়? এই ধরনের সলিউশন আসলে আমাদের মানুষজন জানে না এবং একই সাথে অনেক ব্যাংকগুলোতে ওই ধরনের সলিউশন গুলো এত সহজ করে দেওয়া হয়নি। দ্যাট ইজ ওয়াই অ্যাপ ভিত্তিক যে লেনদেন গুলো, অ্যাপ ভিত্তিক যে ব্যাংকিং ব্যবস্থাপনা গুলো, এগুলোর প্রতি মানুষের আসলে এতটা নির্ভরযোগ্যতা বা এতটা স্বস্তির জায়গা এখন তৈরি করতে পারেনি, যার কারণে ব্যাংকগুলো দেখা যায় যে ব্যাংকগুলোতে সবসময় ভিড় লেগে থাকে। এবং এই কারণে আমাদের গ্রাহকদের সচেতন করতে হবে, বিশেষ করে অ্যাপ ভিত্তিক লেনদেন, ডিজিটাল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, এগুলোর উপরে মানে নন ফিজিক্যাল ব্যাংকিং প্রসিডিউরের প্রতি মানুষের আরো বেশি আগ্রহ তৈরি করতে হবে। যেমন অনেকেই জানেন না যে ই ওয়ালেটের মাধ্যমে টাকা উত্তোলন করা যায়, সেখানে চেক লাগে না, চেকের প্রয়োজন হয় না। তো বেশিরভাগ মানুষে দেখা যায় চেক নিয়ে দৌড়দৌড়ি করে আসে সেখানে, বাট সে যদি অ্যাপসে ব্যবহার মানে ইউজ টু হয়ে যায় তাহলে কিন্তু তার কোনো চেক লাগতেছে না এবং চেকের জন্য যে টাকা ব্যাংক থেকে নেওয়া হয় সেই টাকাও তার পেমেন্ট করতে হবে না। তো আর্থিক অন্তর্ভুক্তিকরণ এবং ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধিতে কাজ করবে, এটা আমরা ডিজিটাল সাক্ষরতা অবশ্যই বাড়াতে হবে কারণে। and then পেপারলেস ব্যাংকিং, ই স্টেটমেন্ট, ই কেওয়াইসি, সিগনেচার এবং ডিজিটাল আর্কাইভিং ব্যবস্থার মাধ্যমে কাগজের ব্যবহার কমানো সম্ভব। তো যে জেনারেশনটা আসলে কাগজ ভিত্তিক ব্যাংকিং এর প্রতি অনেক বেশি আগ্রহী, অনেক বেশি ডিভোটি, সেই জেনারেশনটাকে যদি আমরা এইদিকে ধাবিত করতে পারি যে প্রতি মাসে যদি আমরা ই স্টেটমেন্ট প্রত্যেকটা মেইল আইডি এবং প্রত্যেকটা ব্যাংকের জন্য বিশেষ করে ব্যাংকিং চ্যানেলের একটা ক্যাটাগরি খোলা উচিত, যে সেভিংস অ্যাকাউন্টের একটা ক্যাটাগরি হচ্ছে ফর যারা স্বপ্রশিক্ষিত তাদের জন্য এবং আরেকটা হচ্ছে সচেতন মানুষদের জন্য যে ব্যাংকিং সেক্টরটা আপনি চালাবেন, যে ব্যাংকিংটা খুলবেন, সেই ব্যাংকের যেমন সিটি ব্যাংকে এরকম একটা ব্যাংক আছে, একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেটা হচ্ছে হাই ভ্যালু সেভিংস অ্যাকাউন্ট। হাই ভ্যালু সেভিংস অ্যাকাউন্ট যাদের থাকবে ওদেরকে ওরা প্রতি মাসে ওদের স্টেটমেন্টটা ফ্রি মেইলে পাঠায় দেয়, ওদের ই কেওয়াইসি আছে এবং ই সিগনেচার আছে, ব্র্যাক ব্যাংকে এরকম আছে। তো এর সুবিধাটা যেমন এমন অন্যান্য অনেক প্রাইভেট ব্যাংকে আছে। সরকারি ব্যাংকগুলোতেও যদি আমরা এই সিস্টেমটা চালু করতে পারি তাহলে গভর্নমেন্ট ব্যাংকিং এর প্রতি লেনদেন করতে সাধারণ মানুষের আগ্রহ আরো অনেক বেশি বাড়বে। কারণ অনেকেই সরকারি ব্যাংকে, বিশেষ করে আধুনিক জেনারেশনটা সরকারি ব্যাংকে লেনদেন করতে চায় না, বিশেষত এই ধরনের কিছু ম্যানুয়াল প্র্যাকটিসের কারণে। তা আমরা যদি ম্যানুয়াল প্র্যাকটিসটাকে একপাশে সরিয়ে রেখে যদি স্মার্ট প্র্যাকটিসে আসতে পারি, আমরা স্মার্ট সেভিংস অ্যাকাউন্ট নাম দিতে পারি, দেখা যাবে এখানে যদি প্রতি মাসে ই স্টেটমেন্ট, ই কেওয়াইসি পাঠায় মানে এগুলো মেনটেন করা যায়, বিশেষত ই স্টেটমেন্টটা মেইলে প্রত্যেক স্টেটমেন্ট যদি চলে যায়, যদি এরকম একটা ব্যবস্থাপনা
করা যায়, তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে ব্যাংকের ব্যবস্থাপনার প্রতি একটা আস্থা তৈরি হবে, এবং প্রত্যেকটা ট্রানজ্যাকশনের ইমেইল, প্রত্যেকটা ট্রানজ্যাকশনের যে নোটিফিকেশন সেগুলো যদি ওনার মেইলে যায়, ওনার মেসেজে যায় প্রত্যেকটা, তাহলে মানুষের ব্যাংকের প্রতি আরো বেশি আস্থা বাড়বে, অ্যাপ বেসড ব্যাংকিং এর প্রতি মানুষের আস্থা বাড়বে। এইটা করলে আমরা পেপারলেস ব্যাংকিংটাকে আরো বেশি প্রমোট করতে পারি, এবং একই সাথে এটাতে এভাবে আমরা ক্যাশলেস ব্যাংকিং এর দিকেও আরো বেশি প্রমোট হব। এন্ড দেন প্রণোদনা ফাইনাল, যেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি ডিজিটাল ব্যাংকিং, গ্রিন ফাইন্যান্সিং এবং প্রযুক্তি নির্ভর বিনিয়োগের প্রতি প্রণোদনা দেয়, যেমন ব্যাংকগুলোতে যদি এরকম কিছু বেনিফিট ডিক্লারেশন করা হয় যে আপনারা যদি গ্রিন ফাইন্যান্সিং এ বিনিয়োগ করেন বা ডিজিটাল ব্যাংকিং আপনারা যদি আরো বেশি প্রমোট করেন, বা প্রযুক্তি নির্ভর যে ব্যাংকিং প্রসিডিউর গুলো আছে, যে ব্যবস্থাপনা সিস্টেম গুলো আছে, সেগুলো যদি আপনার ব্যাংক আরো বেশি মানুষের দরজায় পৌঁছে দিতে পারে, ব্যবস্থাপনাগুলো যদি করা যায়, বিশেষত ক্যাশলেস ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এবং ইনক্লুসিভ ডেভেলপমেন্টের দিকে যদি আমরা আরো বেশি ধাবিত হতে পারি এই কাজগুলো করার মাধ্যমে, তাহলে কেন্দ্রীয় ব্যাংক থেকে বা মন্ত্রণালয় থেকে নির্দিষ্ট প্রণোদনা ওইসব ব্যাংকগুলোকে দেওয়া হবে। তাহলে ব্যাংকগুলো আরো বেশি আগ্রহী হবে, মানুষজন আরো বেশি আগ্রহী হবে, এবং একই সাথে সীমিত সেক্টরের কিছু লেনদেন গুলাকে যদি টোটালি, বিশেষ করে ইউনিভার্সিটি লেভেল গুলাতে যে ভর্তি কার্যক্রম চলে, সেই ভর্তি কার্যক্রমটাকেও যদি আমরা ক্যাশলেস করে ফেলতে পারি, ছেলেপেলেগুলো যারা ইউনিভার্সিটিতে অন্তত পড়ে, সেই ইউনিভার্সিটির লেনদেনগুলোও যদি আমরা ক্যাশলেস শুরুতেই প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থেকে যদি ওদের লেনদেনটা ক্যাশলেস করে ফেলতে পারি, ওরা ধীরে ধীরে ক্যাশলেস ব্যাংকিং এর প্রতি আগ্রহী হবে, এবং এইটা ডিজিটাল ব্যাংকিং এর দিকে প্রমোট হবে, এবং ডিজিটাল ব্যাংকিংটা একটা সময় প্রযুক্তি নির্ভর ব্যাংকিং এর দিকে যাবে, এন্ড দেন আস্তে আস্তে এটার বিনিয়োগটাও প্রযুক্তি নির্ভর বিনিয়োগের দিকে হবে, এন্ড দেন আস্তে আস্তে একটা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের দিকে যাব আমরা। এভাবে করে আসলে শুরুটা আমরা করতে পারি। এবং এই ছিল আজকের ক্লাস, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।